ইউনূস সরকার যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে যেতে পারে। বিপ্লবের উর্বর ভূমিতে আন্দোলনের শতফুল ফুটছে। প্রতিবিপ্লব ও প্রলোভনের আফিম উৎপন্ন হচ্ছে। সেবনের লক্ষণও স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে ছাপিয়ে যাওয়ার মতো করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে ফ্যাসিবাদের সমর্থকেরা মাথা জাগাতে শুরু করেছেন। পুলিশ ও র্যাবের অভিযানে এক সপ্তাহে সারা দেশে গ্রেফতার ৭,০০০-এর বেশি। গত এক সপ্তাহে সারা দেশে ৭,০০০-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট ও রেঞ্জ। তাদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলার পাশাপাশি মাদক, খুন, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধের আসামিও রয়েছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আবু সাঈদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্ট্যাটাস। সেই সহকারী কমিশনার সাময়িক বরখাস্ত। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মন্তব্য করা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমালোচনায় পড়া এই কর্মকর্তাকে এর আগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনূস সরকার যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে যেতে পারে। বিপ্লবের উর্বর ভূমিতে আন্দোলনের শতফুল ফুটছে। প্রতিবিপ্লব ও প্রলোভনের আফিম উৎপন্ন হচ্ছে। সেবনের লক্ষণও স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে ছাপিয়ে যাওয়ার মতো করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে ফ্যাসিবাদের সমর্থকেরা মাথা জাগাতে শুরু করেছে। এই সব পরিসরে এই নিবারণ চক্রবর্তীরা এখন সামনে বাণী দেওয়া শুরু করেছেন তাদের উদ্দেশ্যে। এই অধমের বিনীত প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? পথ ভুল করে তুমি কি এলে? একেবারে নিষ্পাপ অবোধ শিশুর মতো করে কি সরল যুক্তি সামনে এনে বলেছেন, বিপ্লব বিরোধী বলে কি তারা এই মেঘলামতির দেশে ভাব প্রকাশের সমান সুযোগ পাবে না? তাদের কথায় মনে হবে নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদের বিচার এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সংস্কার ও নির্বাচনমুখী যাত্রা, এই দুটি পরস্পর বিরোধী। অথচ এই দুই বিষয় কিভাবে পরস্পর বিরোধী তা বোঝা গেল না। অলিগার্কি নির্ভর তার্কিকদের কেউ কেউ ফিসফিস করে এও বলছেন, এত কমিশন গঠন না করে লাভজনক কারবার স্বাভাবিকীকরণে জোর দিলে ভালো হতো না? তবে এইসব দেশি বিদেশি দুষ্ট চক্রের মন্ত্রণায় অতি বিচলিত হলে ইউনূস সরকারের আগে ডিম আগে না মুরগি আগে মার্কা একঘেয়ে তর্কেই মধুচন্দ্রিমা পার হয়ে যাবে। এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্র নির্ধারণ করা, ভবিষ্যতে কোন পথে হাঁটতে হবে তার সুস্পষ্ট সিদ্ধান্তে আসা এবং অধিকার সূত্রে পাওয়া শত সমস্যা মোকাবেলা করা। ৫ আগস্ট ছাত্র জনতার ধাওয়ায় ভারতে পালিয়ে যাওয়া তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল কোন সাংবিধানিক অধিকারে? এই প্রশ্ন পতিত রাজনীতিবিদেরা জেনারেশনে তুল্য বলে। আর সেরকম পরিস্থিতিতে গেরস্থের একদিন, কেউ কেউ ৫ আগস্টকে গেরস্থের একদিন বলে থাকেন। ধরা পড়া চোরের মায়ের বড় গলা কি তখন নিচু থাকবে? ৫ আগস্ট ছাত্র জনতার ধাওয়ায় ভারতে পালিয়ে যাওয়া তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল কোন সাংবিধানিক অধিকারে? এই প্রশ্ন পতিত রাজনীতিবিদেরা জেনারেশনে তুল্য বলে। আর সেরকম পরিস্থিতিতে গেরস্থের একদিন, কেউ কেউ ৫ আগস্টকে গেরস্থের একদিন বলে থাকেন। ধরা পড়া চোরের মায়ের বড় গলা কি তখন নিচু থাকবে? ৮ আগস্ট ইউনূসের সরকার শপথ গ্রহণের আগেই একটি বিপ্লবের ইশতেহার ঘোষণা করলে এত সব কৌতুক ওঠার পরিবেশই তৈরি হতো না। সরকারও একটি সুস্পষ্ট কর্মপরিধির মধ্যে কাজ করতে পারত। তাই বলে এই সরকার কেন ও কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এই জিজ্ঞাসা যাদের, তারা সম্ভবত তিনটি জোটচুরির নির্বাচন, ১.৫ দশকের দুর্নীতির রাজত্ব, দেশবাসীকে কৃতদাস বানানোর প্রকল্প এবং জুলাই আগস্ট ২০২৪ এবং পূর্ববর্তী হত্যাকাণ্ডে কোনো অপরাধ দেখতে পাচ্ছেন না। কি করে ইউনূস সরকারকে ষড়যন্ত্র এবং
অপপ্রচারের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করলে কাঠগড়ায় দাঁড় করানো যায়, সেটিই বিপ্লবে পরাজিত শক্তির প্রবল বাসনা। এই অসৎ ইচ্ছা ও আচরণই সেই ফ্যাসিবাদী রাজনীতি যা ভিন্নমত সহ্য করেনি, এখনও করে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দূরে থাকতে চাইলেও এই রাজনীতি তাদেরও ছাড়বে না। সে কথা আওয়ামী লীগের আমলের বিরোধী রাজনীতিকদের এখনই ভুলে যাওয়া উচিত নয়। এই ধারার বিপরীতে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতির প্রয়োজন ও আকাঙ্ক্ষায় জন্ম দিয়েছে বিপ্লবের একটি গণবিরোধী কিন্তু রাজনৈতিক সরকারকে হটানোর রক্তক্ষয়ী প্রতিরোধের রাজনীতি ক্ষমতায় এনেছে আজকের উপদেষ্টা পরিষদকে। এখন দেশে গণমুখী রাজনীতির ধারা চালু করা এবং নির্বাচন কমিশন, সংসদ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর করা তাদের অগ্রাধিকারে আছে। সুশীল কায়দায় অন্য যত বিশেষণই যুক্ত করুন না কেন, প্রফেসর ইউনূসের সরকার আসলেই একটি রাজনৈতিক সরকার, কারণ এই সরকারে গদিতে বসিয়েছে রাস্তায় নেমে আসা কোটি জনতা। একটি সমষ্টিগত জনসংখ্যা অভিপ্রায়ের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, নির্বাচন ব্যবস্থা ও প্রতিষ্ঠান পুনঃস্থাপন, ন্যায় বিচারের শাসন নিশ্চিতকরণ, এই জাতীয় যে কোনো উদ্যোগেরই রাজনৈতিক তাৎপর্য থাকবে। সুতরাং রাষ্ট্রনৈতিক চিন্তা বাদ দিয়ে ক্ষমতা ব্যবহার ও ভবিষ্যতের জন্য দেশীয় ব্যবস্থা ঠিক করার কোনো উপায়ও নেই। বর্তমান নির্দলীয় সরকারের যুগেও রাজনীতির বাইরে গিয়ে অন্য কোনো বাহিনী। পুলিশ ও র্যাবের অভিযানে এক সপ্তাহে সারা দেশে গ্রেফতার ৭,০০০-এর বেশি। গত এক সপ্তাহে সারা দেশে ৭,০০০-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট ও রেঞ্জ। তাদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলার পাশাপাশি মাদক, খুন, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধের আসামিও রয়েছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দলের নেতাকর্মীদের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেফতারে ধীরগতিরও সমালোচনা রয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাসের মাথায় এসে আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা কিছুটা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে ঢাকায় প্রতিদিন গড়ে গ্রেফতার হয়েছেন ১০০-রও বেশি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাভাবিক সময়ে রাজধানীতে বিভিন্ন ধরনের মামলায় প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন আসামি গ্রেফতার হতেন। কোনো আন্দোলন বা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে এই গ্রেফতারের সংখ্যা আরও বেড়ে যেত। তখন রাজনৈতিক নেতাকর্মী ছাড়া অন্যান্য গ্রেফতারের সংখ্যা হতো নামমাত্র। পুলিশের ৮টি মহানগর ইউনিট, ৯টি রেঞ্জ ও র্যাবের হাতে গ্রেফতারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক সপ্তাহে ১ থেকে ৭,০০০, ৭ অক্টোবর সারা দেশে মোট গ্রেফতার হয়েছেন ৭,০১৮ জন মানুষ। সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জে ১,২৪৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ বেশি গ্রেফতার হয়েছেন ঢাকা রেঞ্জে ১,০৩৩ জন। গ্রেফতারের সংখ্যায় তৃতীয় রাজশাহী রেঞ্জ, তারা মোট ৮৬৪ জনকে গ্রেফতার করেছেন। মহানগর পুলিশের ইউনিটগুলির মধ্যে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ ৭৬৩ জনকে গ্রেফতার করেছে, আর সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গ্রেফতার করেছে ৪০০ জনকে। গ্রেফতার হয়েছেন কারা? গ্রেফতার সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেফতার করে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এইসব মামলায় বিগত সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য, আলোচিত নেতা ও সাবেক সরকারি কর্মকর্তারা আসামি হয়েছেন, যাদের অনেকের বিরুদ্ধে ইতিপূর্বে বড় ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগও রয়েছে। এরপর গ্রেফতারে প্রাধান্য দেওয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী, বিশেষ করে অস্ত্রধারীদের। আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অন্যান্য সংগঠনের যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন কিংবা হামলাকারীদের সংগঠিত করেছেন, তাদেরও গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ২২২টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯০টি মামলা হচ্ছে হত্যা মামলার। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা,
সাবেক আইজিপি, ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছে।